ইতিহাসে হয়তো এর আগে মানুষের এত প্রাচুর্য কখনো ছিল না। মানে আমাদের চারদিকে এত সুযোগ সুবিধা, তাই না? হ্যাঁ, একদম। চিকিৎসা বিজ্ঞান বা টেকনোলজির কথা ধরলে আমরা তো অনেক এগিয়েছি। ঠিক, কিন্তু তারপরেও আমাদের ভেতরে এত শূন্যতা কেন? আমরা সবাই যেন একটা অদ্ভুত ক্লান্তিতে ভুগছি। আধুনিক সমাজের দিকে তাকালে মনে হয় আমরা সবাই একটা অদৃশ্য মানসিক চাপের ভাইরাসে আক্রান্ত। এটা আসলে আধুনিক জীবনের অন্যতম বড় একটা প্যারাডক্স। মানে আমরা বাইরে থেকে যত সমৃদ্ধ হচ্ছি, আমাদের ব্যাংক ব্যালেন্স হয়তো বাড়ছে, কিন্তু ভেতর থেকে ততটাই যেন অ্যাংজাইটি বা মানসিক চাপে ভেঙে পড়ছি। আর কি, অর্জনের তালিকা লম্বা হচ্ছে ঠিকই, কিন্তু দিন শেষে একটা গভীর অসন্তুষ্টি আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। একদম ঠিক বলেছেন। আর আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ড্রাইভের বিষয়বস্তু ঠিক এখানেই। আমরা আজ এমন একটা প্রাচীন সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো যা মূলত এই অ্যাংজাইটি আর অন্তহীন বাসনা সামলানোর একটা চমৎকার পথ দেখায়। সোর্সটির নাম হল সন্তোষী মা, দ্য ডিভাইন পাথ অফ কন্টেন্টমেন্ট অ্যান্ড গ্র্যাটিটিউড। দারুণ একটা বিষয় এটা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। আমরা সাধারণত এমন সব পৌরাণিক গল্প শুনে বড় হয়েছি যেখানে দেবদেবীরা বিশাল সব অস্ত্র হাতে অসুর বা রাক্ষস বধ করেন। কিন্তু এই সোর্সগুলো আমাদের এমন একজন দেবীর সাথে পরিচয় করিয়ে দেয় যার নামের অর্থই হলো সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন। সংস্কৃত শব্দ সন্তোষ থেকে তার নাম এসছে সন্তোষী। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সন্তোষী মায়ের এই পূজাকে অনেকেই হয়তো শুধু একটা সাধারণ ধর্মীয় আচার হিসাবে দেখেন, কিন্তু এর একটু গভীরে গেলে, বিশেষ করে আধুনিক মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি আসলে মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা এবং ইমোশনাল রেগুলেশন বা আম, আবেগের নিয়ন্ত্রণের একটা অসাধারণ মেকানিজম। ও আচ্ছা, মানে শুধু ধর্মীয় ব্যাপার নয়। একদম না। হিন্দু দর্শনে অসংখ্য দেবদেবী থাকলেও সন্তোষী মায়ের অবস্থানটা একটু আলাদা। এই সোর্সগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জীবনের আসল সুখ আর মানসিক প্রশান্তি শুধু লক্ষ্য অর্জনের মধ্যে নেই। বড় গাছে ভেতরের সন্তুষ্টির চর্চায়, তাই তো? ঠিক তাই। হুম, এই সন্তুষ্টির চর্চা কিভাবে শুরু হলো তার পৌরাণিক গল্পটা বেশ ইন্টারেস্টিং। সোর্স অনুযায়ী তিনি হলেন প্রজ্ঞার দেবতা এবং বিঘ্ননাশক গণেশের কন্যা। তো গণেশের দুই পুত্র শুভ এবং লাভ, মানে কল্যাণ এবং সমৃদ্ধি, হ্যাঁ, গল্পটা বেশ কিউট আসলে। তাই না? এই শুভ আর লাভের খুব ইচ্ছা হলো তাদের একজন বোন থাকুক, যে বোন তাদের রক্ষা করবে, স্নেহ করবে। তো তাদের এই অভাববোধ এবং নিষ্পাপ ইচ্ছা থেকে গণেশ ঐশ্বরিক আশীর্বাদ আর আনন্দ থেকে এক জ্যোতির্ময়ী দেবীর জন্ম দিলেন। তিনিই হলেন সন্তোষী মা। এখানে খেয়াল করার মতো একটা ভীষণ সূক্ষ্ম বিষয় আছে। প্রাচীন পুরাণগুলোতে একটু নজর দিলে দেখবেন দুর্গা বা কালীর মতো শক্তিশালী দেবীরা জন্ম নিয়েছেন কোনো নির্দিষ্ট অসুর বা অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, সেখানে একটা ভয়ঙ্কর যুদ্ধের প্রেক্ষাপট থাকে। ঠিক, কিন্তু সন্তোষী মায়ের জন্ম কোনো যুদ্ধ বা ধ্বংস থেকে নয়। তার জন্ম ঐশ্বরিক আনন্দ, ভালোবাসা আর পূর্ণতা থেকে। এর মনস্তাত্ত্বিক কারণটা হল তিনি বাইরের কোনো রক্তমাংসের দানবকে মারেন না। আচ্ছা, তাহলে তিনি কাকে মারেন? তিনি মূলত আমাদের ভেতরের যে অনন্ত বাসনা, পরশ্রী কাতরতা আর মানসিক অস্থিরতার অসুর আছে তাকে শান্ত করেন। সোর্স ম্যাটেরিয়াল জানাচ্ছে যে জন্মের পর বিভিন্ন দেবদেবীরা তাকে নানাভাবে আশীর্বাদ করেন। যেমন? ব্রহ্মা তাকে দিলেন প্রজ্ঞা, বিষ্ণু দিলেন করুণা, শিব দিলেন ঐশ্বরিক শক্তি। পাশাপাশি লক্ষ্মী তাকে সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করলেন, আর সরস্বতী দিলেন জ্ঞান। সবকিছুর একটা সুন্দর সমন্বয় আর কি। একদম। এই সব কিছুর সমন্বয়ে তিনি হয়ে উঠলেন এমন একজন সার্বজনীন মাতৃমূর্তি, যার মূল মন্ত্রই হল সন্তুষ্টি হল শ্রেষ্ঠ সম্পদ। এই মন্ত্রটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ইমপ্লিকেশন অনেক গভীর। আর তার রূপ বা প্রতীকের মাঝেও তো এই দর্শনের ছাপ স্পষ্ট। আমরা সচরাচর তাকে যেভাবে দেখি তাতে তার চারটে হাত, এক হাতে ত্রিশূল, এক হাতে তলোয়ার। হ্যাঁ, আর এক হাতে মিষ্টির পাত্র এবং অন্য হাতটি আশীর্বাদের মুদ্রায় বা অভয় মুদ্রাতে থাকে। এই অস্ত্রগুলো তো তাহলে বাইরের কোনো শত্রুর জন্য নয়, বরং আমাদের ভেতরের শত্রুদের জন্য। একদম নিখুঁত একটা পর্যবেক্ষণ। এই প্রতীকগুলো মূলত মনস্তাত্ত্বিক টুলস বা হাতিয়ার। যেমন ধরুন, তিনি পদ্মফুলের উপর উপবিষ্ট থাকেন। পদ্মফুল সবসময় কাদা পানির মধ্যে ফোটে, কিন্তু তার গায়ে কোনো কাদা লাগে না।
মানে চারপাশের নেতিবাচক পরিবেশের মধ্যেও মনকে শান্ত আর পবিত্র রাখার প্রতীক। ঠিক তাই। আর তার হাতের তলোয়ারটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি হলো সেই ধারালো জ্ঞান যা দিয়ে মানুষ তার অজ্ঞতা এবং ভয়কে ছিন্ন করতে পারে। আর ত্রিশূল নির্দেশ করে আমাদের শরীর, মন এবং আত্মার উপর একটা ব্যালেন্স বা নিয়ন্ত্রণ। দারুণ। আমি যদি এটাকে আমাদের আজকের জীবনের সাথে একটু মেলাই, আমাদের আধুনিক জীবনের এই র্যাট রেসকে আমি প্রায়শই একটা ট্রেডমিলের সাথে তুলনা করি। ট্রেডমিল? মানে ওই জিমের ট্রেডমিল? হ্যাঁ, আমরা সবাই যেন একটা ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছি, ঘাম ঝরাচ্ছি, ক্লান্ত হচ্ছি, কিন্তু স্পিড কমাতে ভয় পাচ্ছি। আমরা ভাবছি আরও জোরে দৌড়ালে হয়তো আরও ভালো কোনো জায়গায় পৌঁছাবো। কিন্তু আসলে আমরা একই জায়গায় আটকে আছি। ঠিক, যে দেবী ঐশ্বরিক আনন্দ থেকে জন্ম নিয়েছেন, তার এই সন্তুষ্টির দর্শন কিভাবে আমাদের এই অন্তহীন ট্রেডমিল থেকে নামতে সাহায্য করতে পারে? ট্রেডমিল থেকে নামার প্রথম শর্তই হল এই দৌড়ানোর মোহটা ভাঙা। আমাদের সাইকোলজি বা মনস্তত্ত্ব এমনভাবে তৈরি যে আমরা একটা জিনিস পেলে সাথে সাথে আরেকটার পেছনে ছুটি। হ্যাঁ, আমাদের ব্রেন তো সবসময় পরবর্তী রিওয়ার্ড বা পুরস্কারের জন্য অপেক্ষা করে। একদম। আর সন্তোষী মায়ের দর্শন ঠিক ওই জায়গাতেই ব্রেক কষে। তিনি শেখান, যখন আমাদের মন প্রাপ্তির জন্য ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়, তখন কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের মাধ্যমে সেই ট্রেডমিলের সুইচটা অফ করা সম্ভব। সুইচ অফ করাটা খুব দরকার আসলে। তার উপাসনা মূলত ৮টি বিষয়ের ওপর জোর দেয়: সরলতা, ধৈর্য, বিশ্বাস, আবেগের নিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা, অহিংসা, করুণা এবং পারিবারিক সম্প্রীতি। এগুলো শুধু কোনো ধর্মীয় উপদেশের তালিকা নয়। আপনি যদি খেয়াল করেন, আধুনিক মেন্টাল হেলথ এক্সপার্ট বা থেরাপিস্টরা স্ট্রেস কমানোর জন্য ঠিক এই জিনিসগুলোই প্রেসক্রাইব করেন। হ্যাঁ, আর এই গুণগুলো তো শুধু চিন্তা করলেই হবে না, বাস্তবে চর্চা করতে হবে। এর জন্য সোর্স মেটেরিয়ালে একটা চমৎকার পদ্ধতির কথা খুব জোরালোভাবে এসেছে। আপনি ১৬ শুক্রবার ব্রতের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। সন্তোষী মায়ের বিখ্যাত ১৬ শুক্রবার ব্রত বা ১৬ শুক্রবার ব্রাত। ১৬ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার এই উপবাস বা ব্রত পালন করতে হয়। খুব সাধারণ মাটা একটা জীবনযাপন করতে হয়, দিনে মাত্র একবার সাধারণ খাবার খাওয়া যায়। কিন্তু ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা, সেটা কি? এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবাক করা নিয়মটি হল, কোনো ধরনের টক খাবার খাওয়া যাবে না। লেবু, তেঁতুল, আচার, দই, ভিনেগার সবকিছুই ১৬ সপ্তাহ সম্পূর্ণ বর্জন করতে হয়। এটা বাইরে থেকে শুনতে হয়তো একটা সাধারণ ডায়েট রেস্ট্রিকশন মনে হতে পারে, কিন্তু এর ভেতরে সাইকোলজিটা চমকে দেওয়ার মতো। আপনি ভেবে দেখুন, টক স্বাদ আসলে কিসের প্রতীক? মুখ টক হয়ে যাওয়ার মতো কিছু। তুষ্টির রূপক। আধ্যাত্মিক দিক থেকে দেখলে, যখন একজন মানুষ টানা ১৬ সপ্তাহ সচেতনভাবে এই টক খাবারগুলো বর্জন করছেন, তখন তিনি কিন্তু শুধু খাবারের হ্রাস টানছেন না। মানে তিনি নিজের ব্রেনকে ট্রেন করছেন। একদম। তিনি মনোসামাজিকভাবে একটা প্রতিজ্ঞা করছেন যে আমি আমার মন থেকে রাগ আর তিক্ততাকে দূরে রাখব। এটি মূলত ইমোশনাল পিউরিফিকেশন বা আবেগের শুদ্ধিকরণের একটা দারুণ মেকানিজম। এই ১৬ সপ্তাহের টাইম ফ্রেমটাও তো নিশ্চয়ই কাকতালীয় নয়। আধুনিক বিজ্ঞানে আমরা নিউরোপ্লাস্টিসিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির কথা বলি। সিবিটি, হ্যাঁ। সেখানেও তো বলা হয় যে কোনো পুরনো অভ্যাস ভাঙতে বা ব্রেনে নতুন নিউরাল পাথওয়ে তৈরি করতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে। একদিনে বা দুদিনে তো মানুষের চিন্তা করার ধরন পাল্টে যায় না। আপনি একদম সাইকোলজির মূলে হাত দিয়েছেন। টানা ১৬ সপ্তাহ বা প্রায় ৪ মাস যখন কেউ একটা নির্দিষ্ট রুটিন মেনে চলেন, তখন সেটা তার অবচেতন মনে গেঁথে যায়। রাগ নিয়ন্ত্রণ করা বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকাটা তখন আর কোনো জোর করে চাপিয়ে দেওয়া নিয়ম থাকে না। সেটা একটা অভ্যাসে পরিণত হয়। ঠিক তাই। আর শুধু তো টক খাবার বাদ দেওয়া নয়, এর বিপরীতে প্রসাদ হিসাবে কি দেওয়া হয় সেটাও লক্ষ্য করার মতো। প্রসাদে থাকে গুড় চানা, মানে গুড় এবং ভাজা ছোলা। হ্যাঁ, খুব সাধারণ একটা খাবার। এটা কোনো দামি বা রাজকীয় প্রসাদ নয়। গুড় নির্দেশ করে জীবনের মিষ্টতা বা কথায় মিষ্টতা, আর ছোলা হল পুষ্টি, সরলতা এবং বিনয়ের প্রতীক। এই গুড় ছোলার বিষয়টা আমার কাছে আধুনিককালে ডোপামিন ডিটক্সের মতো মনে হয়। আমরা তো এখন হাইপার প্যালেটেবল বা অতিরিক্ত সুস্বাদু প্রসেসড খাবার এবং অত্যন্ত ব্যয়বহুল লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের প্রত্যাশার পারদ সবসময় ওপরে থাকে। হ্যাঁ, সব কিছুই আমাদের বেশি বেশি চাই। সেখানে এই সাধারণ গুড় আর ছোলা খাওয়াটা যেন আমাদের ব্রেনের ডোপামিন লেভেলকে রিসেট করে দেয়।
এটা শেখায় যে জীবনের মিষ্টতা উপভোগ করার জন্য আসলে খুব বেশি কিছুর বা অনেক দামি কিছুর প্রয়োজন নেই। এবং এই সাধারণ জিনিসের মাঝে আনন্দ খোঁজার অভ্যাসটাই মানুষের স্ট্রেস লেভেল কমিয়ে দেয়। কারণ স্ট্রেসের মূল কারণই হল অতিরিক্ত কিছু পাওয়ার অবিরাম চেষ্টা। ঠিক। যখন আমরা সাধারণ গুড় ছোলার মতো বেসিক জিনিসগুলোর কদর করতে শিখি, তখন আমাদের ভেতরের সেই না পাওয়ার শূন্যতাটা এমনিতেই কমে যায়। এই দর্শন আমাদের বোঝায় যে দারিদ্র্য ছাড়াই খুব সাধারণ জীবনযাপন করা সম্ভব, আর অতিরিক্ত জিনিস না থাকলেও জীবন সুন্দর হতে পারে। এই মানসিক রূপান্তরের বিষয়টা সোর্স মেটেরিয়ালে থাকা ব্রতকথার মূল গল্পে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গল্পটা হলো সত্যবতী বা কোনো বর্ণনায় সাবিত্রীর। তার জীবনটা ছিল পুরোপুরি দুর্দশায় ভরা। হ্যাঁ, খুব করুণ একটা অবস্থা ছিল তার। এরপর একদিন সে সন্তোষী মায়ের ব্রতের কথা জানতে পারে এবং খুব ভক্তি নিয়ে এই ১৬ শুক্রবারের উপবাস শুরু করে। কিন্তু এখানে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। মানে আমি যদি একটু পুশব্যাক দিই, এই পুরো গল্পটা শুনে কি মনে হচ্ছে না যে এটি একটা ব্যবসায়িক চুক্তির মতো? মানে আপনি ১৬ সপ্তাহ উপবাস করবেন আর দেবী আপনাকে ম্যাজিকের মতো ধন সম্পদ বা হারানো সময় ফিরিয়ে দেবেন। নিয়োগ ভাঙলে শাস্তি আর ঠিকমতো করলে পুরস্কার। তাহলে এখানে মনের শান্তির বিষয়টা কোথায়? এটা তো সেই আবার কিছু পাওয়ার আশাতেই ছুটে চলা হলো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, এবং প্রথমবার গল্পটা শুনলে বা আক্ষরিক অর্থে পড়লে এমনটা মনে হওয়াই খুব স্বাভাবিক। কিন্তু প্রাচীন রূপকগুলোকে আক্ষরিক অর্থে পড়লে তার আসল নির্যাসটা মিস হয়ে যায়। আচ্ছা, মানে এর অন্য কোনো অর্থ আছে? হ্যাঁ, এই ব্রতকথার সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশনটা পুরোপুরি আলাদা। এই যে দুঃখী নারী সত্যবতী, সে আসলে বাইরের কেউ নয়। সে হল আমাদেরই একটা অংশ, আমাদের সংগ্রামরত এবং হতাশ মন। আর ওই যে নিষ্ঠুর আত্মীয়রা যারা তার ওপর অত্যাচার করত, তারা বাইরের কোনো ভিলেন নয়। তারা হলো আমাদের নিজস্ব অহংকার, আমাদের ভেতরের নেতিবাচকতা আর জাগতিক মোহ। তাহলে ওই যে ব্রত উদযাপনের দিন গল্পের একটা বড় মোড় আসে। হ্যাঁ, ঈর্ষান্বিত আত্মীয়রা ষড়যন্ত্র করে অনুষ্ঠানে আসা বাচ্চাদের ইচ্ছা করে টক খাওয়ার খাইয়ে দেয় হ্যাঁ। এবং সত্যবতীর জীবনে আবার সাময়িক দুঃখ ফিরে আসে। সেটার মানে কি দাঁড়ায়? এটা হলো আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের রূপক। ধরুন, আপনি অনেক চেষ্টা করে সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার ক্যারিয়ার বা বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকবেন। মনটাকে শান্ত করলেন। হ্যাঁ, একটা পজিটিভ স্টেটে আসলাম। ঠিক তখনই অফিসে একজন সহকর্মী তার নতুন প্রমোশন বা দামি গাড়ির কথা বলে বড়াই করল। ওই মুহূর্তের যে ঈর্ষা, ইনসিকিউরিটি বা নিজের অপূর্ণতার বোধ, সেটাই হলো সেই টক খাবার। চারপাশের নেতিবাচক পরিবেশ বা মানুষের কথা কিভাবে আমাদের ভেতরের শান্তি মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়, গল্পটা সেটাই দেখাচ্ছে। ওয়াও, এটা দারুণ একটা রূপক। সত্যবতী যখন আবার নতুন করে ব্রত শুরু করে, সেটা নির্দেশ করে মানসিক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, তাই তো? একদম। এই পূজা আমাদের শেখায় যে বাহ্যিক প্ররোচনা বা চরম দুঃখের মাঝেও মনকে তিক্ত হতে না দেওয়াটাই আসল জয়। এটি কোনো চুক্তি নয়, এটি হলো শৃঙ্খলার মাধ্যমে মনের রূপান্তর। এই বিষয়টা দারুণভাবে মিলে যায়। আর এই গল্পটাই তো ১৯৭০-এর দশকে একটা বিশাল কালচারাল শিফট বা সাংস্কৃতিক পরিবর্তন এনেছিল। ১৯৭৫ সালে রিলিজ হওয়া জয় সন্তোষী মা সিনেমার কথা সোর্স মেটেরিয়ালে বারবার ঘুরে ফিরে এসেছে। হ্যাঁ, সেই সিনেমাটা তো সুপারহিট ছিল। বলা হয় এই সিনেমাটির কারণেই সন্তোষী মায়ের পূজা একদম ঘরে ঘরে পৌঁছে যায়। একটা সিনেমা কিভাবে এত বড় পরিসরে আধ্যাত্মিক উপাসনাকে মানুষের ড্রয়িং রুমে নিয়ে আসতে পারে, সেটা অবাক করার মতো। সিনেমাটার এত জনপ্রিয় হওয়ার বা এত গভীর প্রভাব ফেলার পেছনে একটা বড় কারণ ছিল এর অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতা। এই ব্রত পালন সাধারণ মানুষের জন্য অনেক সহজ ছিল। মানে কোনো বাধা ধরার নিয়ম ছিল না অত। এর জন্য কোনো মধ্যস্থতাকারী বা পুরোহিতের দরকার ছিল না। জাঁকজমকপূর্ণ বা অত্যন্ত দামি কোনো আচারের প্রয়োজন ছিল না। সমাজের একদম সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, নিজেদের মতো করে শুধু ভক্তি আর একনিষ্ঠতা দিয়ে এই ব্রত পালন করতে পারত। এটি এক ধরনের আধ্যাত্মিক ক্ষমতায়ন বা স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্ট ছিল, যা তাদেরকে নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সাহস জুগিয়েছিল। একদম তাই। তাহলে এর মানে কি দাঁড়ালো? আজকের এই হাইপার কানেক্টেড কনজিউমারের সমাজে আমরা যেভাবে বাস করছি, সন্তোষী মায়ের দর্শন তার একেবারে বিপরীত একটা অ্যান্টিডোট বা প্রতিষেধক হিসেবে কাজ করে।
হ্যাঁ, কনজিউমারিজম তো সবসময় বলছে আরও কেনাকাটা করো, অন্যের চেয়ে তোমাকে আরও ভালো লাইফস্টাইল শো অফ করতে হবে। আর এই অনন্ত কম্পিটিশনই আমাদের অ্যাংজাইটির জন্ম দিচ্ছে। আধুনিক এই ভোগবাদকে আমি একটা ছিদ্রযুক্ত বালতিতে পানি ভরার চেষ্টার সাথে তুলনা করতে পারি। আমরা যতই পানি ঢালি না কেন, মানে যতই জিনিস কিনি বা অর্জন করি না কেন, বালতিটা কখনো ভরে না, কারণ নিচে একটা বড় ছিদ্র আছে। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। সন্তোষী মায়ের এই সন্তুষ্টির দর্শন আসলে ওই ছিদ্রটি বন্ধ করার মেকানিজম। তিনি বলছেন, বাহ্যিক অর্জনের চেয়ে ভেতরের প্রশান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে হিন্দু দর্শনে কর্মফলের যে কথা বলা হয়েছে তার সাথে এই মানসিক শৃঙ্খলার একটা গভীর সম্পর্ক আছে। কর্মফল শুধু পরকালের বিষয় নয়, এর একটা বিশাল মনস্তাত্ত্বিক দিক আছে। আচ্ছা, সেটা কিভাবে? যখন একজন মানুষ ১৬ সপ্তাহ ধরে রাগকে প্রশ্রয় দিচ্ছেন না, ঈর্ষা করছেন না, খুব সাধারণ খাবার খাচ্ছেন এবং সবার প্রতি করুণা দেখাচ্ছেন, তখন তার চিন্তাভাবনা অনেক বেশি পজিটিভ হয়, তার সিদ্ধান্তগুলো আরও যৌক্তিক হয়। এই ব্রত বা উপবাস মানুষকে নিয়মিত কৃতজ্ঞতা স্বীকার করতে শেখায়। আধুনিক সাইকোলজিতে মানসিক চাপ কমানোর জন্য যাকে গ্র্যাটিটিউড জার্নালিং বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস বলা হয়। এই ব্রত তো তারই একটা প্রাচীন এবং ব্যবহারিক রূপ। একদম। সোর্স মেটেরিয়ালও বলছে যে এই উপবাসের শৃঙ্খলা মানুষকে ইতিবাচক ভাবতে সাহায্য করে, একাকিত্ব দূর করে এবং মানসিক স্থিরতা নিয়ে আসে। আরেকটা বিষয় হলো শুক্রবারের বিষয়টা। শুক্র গ্রহ বা ভিনাসের সাথে তো এর একটা ইন্টারেস্টিং সংযোগ আছে। হ্যাঁ, শুক্র গ্রহের বিষয়টা বেশ তাৎপর্যপূর্ণ। শুক্রবার হলো সৌন্দর্য, সমৃদ্ধি এবং স্ত্রীলিঙ্গীয় ঐশ্বরিক শক্তির প্রতীক। অর্থাৎ এই দর্শন শুধু ব্যক্তিগত শান্তির কথাই বলে না, বরং পরিবারের সবার সাথে একটা হারমোনি বা সম্প্রীতি তৈরি করতেও শেখায়। ঠিক, এটি মূলত ঘর এবং সম্পর্কের আশীর্বাদ পাওয়ার দিন। তবে সবকিছুর ঊর্ধ্বে হল সেই সার্বজনীন বার্তাগুলো। সন্তুষ্টি হল প্রকৃত সম্পদ। ধৈর্য ধরলে তার ফল পাওয়া যায়। সরল জীবনযাপন মনকে পবিত্র রাখে। বিশ্বাস আমাদের শক্তি দেয়। আর সবচেয়ে বড় কথা হলো আবেগের তিক্ততা বা ওই টক অনুভূতি এড়িয়ে চলা। হ্যাঁ, আপনি যদি শুধু এই একটা প্র্যাকটিস জীবনে কাজে লাগান, মানে চারপাশের তিক্ততা বা টক্সিসিটিকে ইগনোর করতে শেখেন, তাহলে আধুনিক জীবনের অর্ধেক মানসিক চাপ এমনিতেই গায়েব হয়ে যাবে। এই পুরো আলোচনা থেকে আমরা যা শিখলাম তা কোনো নির্দিষ্ট ধর্ম, পুরাণ বা শুধু ১৯৭০-এর দশকের একটা সিনেমার মধ্যে আটকে রাখার মতো নয়। সন্তোষী মায়ের এই শিক্ষা চরমভাবে সার্বজনীন। একদম। লোভের জায়গায় কৃতজ্ঞতাকে বেছে নেওয়া, হতাশার জায়গায় ধৈর্যকে জায়গা দেওয়া এবং তিক্ততার জায়গায় মনে করুণা আনাই হল এই দর্শনের মূল কথা। বাইরের জাঁকজমক নয়, বরং ভেতরের সন্তুষ্টিই হল মানুষের সবচেয়ে বড় সম্পদ। আর এই শিক্ষা আধুনিক জীবনের জন্য এত বেশি জরুরি, কারণ আমরা সারা দিন ইনফরমেশন ওভারলোডের মধ্যে থাকি। হুম। এই প্রাচীন প্রজ্ঞা আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক প্রশান্তি কোনো ই-কমার্স সাইট থেকে অর্ডার করে আনা যায় না, বা সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশন দিয়ে পাওয়া যায় না। এটি সম্পূর্ণভাবে নিজের ভেতরেই চর্চা করতে হয়। ঠিক তাই। আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে একটি ছোট চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা দেখলাম যে টক খাবার এড়িয়ে চলাটা মূলত আমাদের ভেতরের তিক্ততা আর নেতিবাচকতা দূর করার একটি চমৎকার রূপক। একবার ভেবে দেখা যেতে পারে আধুনিক জীবনে সেই টক খাবার আসলে কোনটি? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সেটি কি সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাজানো জীবন দেখে নিজের ভেতরে তৈরি হওয়া ঈর্ষা, নাকি অবিরাম নেতিবাচক খবরের ফিড বা ওই ডুম স্ক্রোলিং করা, যা অবচেতনভাবেই আমাদের মনকে বিষাক্ত করে তুলছে? হ্যাঁ, এগুলো সবই কিন্তু আমাদের মানসিক টক খাবার। একদম। হয়তো কোনো বাহ্যিক উতমাস বা আচার অনুষ্ঠান ছাড়াই শুধু নিজের ভেতরে সেই সন্তোষ বা শান্তিটুকু বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবারই মানসিক সেই টক্স বা বিষাক্ত জায়গাগুলো থেকে অন্তত ১৬ সপ্তাহের জন্য একটা ডিটক্স করা উচিত। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই বিশ্লেষণ নতুনভাবে ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন।